দেখুন আয়নাঘরের ভয়ঙ্কর আরো একটি নতুন ভিডিও। এক এক করে বেরিয়ে আসছে আয়নাঘরের ভয়ঙ্কর সব বিভৎস ভিডিও ফুটেজ। শুধু একটি দুটি নয়, বরং অসংখ্য মানুষ এখনো আয়নাঘরের গোপন ছেলেবন্দি, যাদের প্রত্যেকটা মুহূর্ত কাটছে কষ্ট এবং যন্ত্রণায়। তবে এখনো কারা কারা বন্দী আছে এই আয়নাঘরে তা জানবেন আয়নাঘর থেকে ফিরে আসা এক ভাইয়ের মুখ থেকে। আর এই আয়নাঘরে নিরীহ মানুষদেরকে ধরে এনে জুলুম এবং অত্যাচার করে এক পর্যায়ে মেরে ফেলা হতো। এমনকি এই ঘর থেকে বেরিয়ে আসছে একে একে অসংখ্য মৃত মানুষের কঙ্কাল। আর এই সমস্ত ভয়ঙ্কর কার্যক্রমের পিছনে জড়িত ছিল স্বৈরাচার শেখ হাসিনা সরকার এবং ডিবি হারুনের নির্দেশে আয়নাঘরে এই ভয়ঙ্কর কার্যক্রম হতো। যদি আপনি আয়নাঘরের ভিতরের দৃশ্য একবার দেখেন তাহলে নিজেকে কন্ট্রোল করতে পারবেন না। চলুন এখন এই আয়নাঘর থেকে ফিরে আসা এক ভাইয়ের মুখ থেকে শুনে নেব এই আয়নাঘরের বিভৎস ঘটনার বাস্তবতা। চোখে কাপড় বেঁধে দেয় তারা, একটা কালো কাপড়। কোনো কান্না করতে পারতেছিলাম না, কান্না করলেই থাপ্পড় খেতাম, আমার এই পাশগুলো ফুলে গিয়েছিল। ওই দিন রাতে আমাকে চোখ বেঁধে ওদের আবার রুমে নিয়ে যায়, মানে দিনে চোখ খোলা ছিল, রাতের বেলা চোখ বাঁধা অবস্থায় আবার রুমে নিয়ে যায়। রুমে নিয়ে গিয়ে আমার এভাবে দুই হাতটা এরকম বাঁধে, এখানে হাত বাঁধে, আমার দুই পা বাঁধে, দুই পা এবং দুই হাত বাঁধে। আমার এই হাতের মধ্যে দিয়ে এই দিক দিয়ে একটা বাঁশ মতো ঢুকায়, আমি তো চোখ বাঁধা দেখতে পাচ্ছি না, বাঁশ মতো এরকম আড়াআড়ি ঢুকাই দেয়। এবং আমার পায়ের উপরে এখানেও আড়াআড়ি একটা বাঁশ মতো রেখে দেয়। তো দুইটা বাঁশ, আমার দুই পায়ের উপর আড়াআড়ি একটা, আমার হাতের উপর আড়াআড়ি একটা। আর এই দুই বাঁশের উপরে, মানে এই বাঁশের উপরে দুই চারজন, ওই বাঁশের উপরে দুই চারজন, এরকম দাঁড়ায়, মানে রুটি বলার মতো, যেরকম মানে আমরা যেরকম বেলন দিয়ে রুটি বলি, এইরকম একদম চাপ দিয়ে এরকম বলতেছে। আমি তো চিল্লাই করছি। যখন চিল্লাচ্ছি তখন আমার মুখের মধ্যে গামছা গুঁজে দিছে, যাতে মানে চিৎকার বাইরে না যায়। আমার মুখের মধ্যে চিল্লাচ্ছে। পরে এবার প্রায় 15-20 মিনিট আমার উপর ভয়াবহ টর্চার চালায় ওরা। তারা আমাকে কোনো খাবার দেয় নাই, পানিতে কালো কালো মরিচে মিশিয়ে রাখতো। তোদেরকে এই ক্ষমতা দিল কে যে তোরা সরকারের বিরুদ্ধে গিয়ে তোরা কথা বলছিস? চোখে কাপড় বেঁধে দেয় তারা, একটা কালো কাপড়। আন্দোলন যখন থেকে শুরু হয় আমাকে আসলে 19 তারিখ বেলা 11:30 আমাকে ধরে নিয়ে গিয়েছিল। ডিবি ছিল, যদি বলতে হয় তাহলে লালবাগ জোনের যে এডিসি বদরুল সহ ওই বাহিনী তো ছিলই, পুলিশ বাহিনী। তো তারা আমাদের ঘেরাও করে রেখেছিল। ঘেরাও করে রেখে সম্ভবত ক্যাম্পাসের ভিতর থেকে, আমরা পরবর্তীতে জেনে পেরেছি যে ক্যাম্পাসের ভিতর থেকে নিউজ দিয়েছে আমাদের ব্যাপারে যে তারা এখানে করছে, তাদেরকে নিয়ে যান বা এটা আপনারা দূর করুন। তো ডিবি এসেছিল আর কি, ডিবি পোশাকে এসেছিল এবং 5টা তাদের গাড়ি নিয়ে এসেছিল। এসে শুধুমাত্র আমাকেই ধরে নিয়ে গেছিলো সেখান থেকে। আমি আসলে তাদের মোটিভটা তখনই বুঝতে পেরেছিলাম যখন আমাকে ধরে গাড়িতে উঠিয়েছিল। তখন খুব বাজেভাবে বকতে আর মারতে বলছিল যে তোরা আন্দোলন করছিস, গালি দিয়ে তোরা আন্দোলন করছিস, তোদেরকে এই ক্ষমতা দিল কে যে তোরা সরকারের বিরুদ্ধে গিয়ে তোরা কথা বলছিস? আমাকে আসলে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে নিয়ে গিয়েছিল। ওখানে 19 তারিখ নিয়ে গেছিলো আর 23 তারিখে আমাকে সেন্ট্রাল জেলে পাঠানো হয়। এটা হচ্ছে আমার জীবনের সবচেয়ে তিক্ত একটি অভিজ্ঞতা। আসলে শুরু থেকে যদি বলতে হয়, যখন আমাকে ডিবির গাড়িতে ওঠানো হয়েছিল এবং বারবার আমার এই পাশে ও পাশে ঘুষি মারছিল এবং আমার এই হাতটা ভাঙা ছিল, আমি ঝুলিয়ে রাখতাম, প্লাস্টার তখন খুলে ফেলেছিলাম, ঝুলিয়ে রাখতাম। এই হাতে নামের এদিকে ঘুষি মারছিল, এদিকে ঘুষি মারছিল, লাঠি দিয়ে খোঁচা মারছিল তাদের হাতের, এবং আমার এইদিকে জোরে জোরে চাপ দিয়ে ধরছিল। আমি ভেবেছিলাম যে এই যে টর্চারটা মিন্টু রোডের ডিবি কার্যালয়ে আসতে যেই টর্চারটা করছিল, এই টর্চারটা মানে আমি যতটুকু ভাবছিলাম যে এই টর্চারটা এত বেশি, আমি ভাবছিলাম এটাই তাদের মনে হয় টর্চার, এর চেয়ে বেশি আর হতে পারে না। আসলে সব ধারণা আমার নাশাত করে দেয় তারা। যখন ডিবি কার্যালয়ের মূল ভবনের নিচতলা আমি পৌঁছাই, তখন আমার চোখে কাপড় বেঁধে দেয় তারা, একটা কালো কাপড়। তারপরে আমাকে এক জায়গায় নিয়ে যায়, কোথায় নিয়ে যায় সেটা আমি বলতে পারবো না, আমি দেখিনি। সেখানে নিয়ে গিয়ে শুরুতে একটা চেয়ারে বসায়, তারপরে কাপড় চোপড় সব খুলে দেয়, ওপরে আরও 2 লেয়ার মাস্ক পরায়, একদম পুরো চেহারা ডেকে দেয়। আমার শরীরে কোনো কাপড় রাখিনি তারা, একেবারে সব কাপড় খুলে ফেলে। তারপর যখন তাদের ডিসি আসে, আমি এটা বুঝলাম এভাবে যে
কয়েকজন বলতেছে যে এই ডিসি আসছে সবাই সাবধান হোক। আসার সাথে সাথে তারা একটা সাবধানতা ভাব পোষণ করলো, এটা আমি বুঝতে পারবো। আসার পর বলতেছে তাকে এখনো বসে রাখছো, তাকে শোয়াও। আমাকে শোয়ানো হলো নিচ্ছে। তখন থেকে অত্যাচার শুরু, সম্ভবত লাঠি জাতীয় কোনো একটা বস্তু দিয়ে শুরুতে আমার না দুঃখিত, এর আগেই হচ্ছে আমাকে প্রস্রাব করানো হয়, যেটাতে আমার পুরো শরীরে শক লাগে। তখনই আমি মাটিতে পড়ে যাই আর কি, মাটি বলতে নিচে ফ্লোরে। তো দুই পাশে আমাকে এই হাত তো সোজা করতে পারছিল না, এই হাত এভাবে রেখে আর ওই হাত লম্বা করে পায়ে দুজন ধরেছিল। রুটি যেভাবে বেলুন দিয়ে বলে ঠিক ওইভাবে লাঠি জাতীয় কোনো একটা বস্তু দিয়ে তারা আমার এই নাভি থেকে একদম হাঁটু পর্যন্ত তারা খুব জোরে জোরে বলছিল এবং বলছিল যে তোর ব্যাপারে আমরা জেনেছি, তোর ক্যাম্পাস থেকে খবর দিয়েছে, তুই শিবির করিস, তুই জঙ্গি, তোর শিবিরের পদ কোন পদে আছিস, এমন। তো আমি বারবার তাদেরকে না করতে লাগলাম। আমার কান্না আসছিল, আমি কান্না করতে তারা আমাকে দেয়নি। যতবার আমি কান্নার আওয়াজ করেছি ততবারই আমার মুখে তারা থাপ্পড় মেরেছে, আর খুব বাজে বাজে আমার বাবা মা উঠিয়ে গালি দিয়েছে। তো যখন এবার টর্চার করা হচ্ছিল, তখন এক পর্যায়ে একজন এসে আমার লজ্জাস্থানের অন্ডকোষে এসে জোরে জোরে আঘাত করছিল, লাঠি জাতীয় কোনো একটা বস্তু দিয়ে অথবা হাতের আঙুল দিয়ে। আমার একবারে দম বের হয়ে আসতেছিল ঠিক তখনটাতে, কিন্তু কোনো কান্না করতে পারতেছিলাম না। কান্না করলেই থাপ্পড় খেতাম, আমার এই পাশগুলো ফুলে গিয়েছিল। এটা শেষ হওয়ার পরে আমাকে আবার চিৎ করে শোয়াইছিল। তারপর আবার আমার অপোজিট পাশে ঠিক একইভাবে বেলুনের মতো রুটি যেভাবে বলে এভাবে বলছিল। আমার যখন একদম আর সহ্য হচ্ছিল না, তখন তাদের কাছে অনেকভাবে ক্ষমা চাইতে লাগলাম। বারবার তারা আমাকে দিয়ে স্বীকার করাচ্ছিল এই মিথ্যাটা যে বল তুই শিবির করিস, এমন। যখন তারা এটা পারছিল না, তখন শেষ পর্যন্ত বল তুই ছাত্রদল করিস। আমার এই হাতটা লম্বা করে তারা ধরে এই হাতের গিরাতে তারা লাঠি জাতীয় একটা বস্তু দিয়ে জোরে চাপ দিয়ে ধরে এবং স্বীকার করতে বলে তুই শিবির করিস, নাও তুই ছাত্রদল করিস। তোর পিছনে যারা ছিল সবাই শিবিরের ক্যাডার অথবা ছাত্রদলের ক্যাডার, এমন। আমার না একদম দম বার হয়ে আসছিল তখন। আমি তাদেরকে বুঝিয়ে শেষ করতে পারতেছিলাম না। এক পর্যায়ে তারা আমার মানিব্যাগ থেকে একটা কার্ড পায় যে আমি বিএনসিসি কর্পোরাল। আমি তাদেরকে আসলে বলেছিলাম যে আমি সামরিক মহড়ায় আমি অংশ নিয়েছিলাম, ইএক্স নবদিগন্ত যেটা ছিল। তখন তারা হঠাৎ করে বলে ওঠে যে তার শরীর অনেক শক্ত, সে জঙ্গি ট্রেনিং নিয়েছে। তখন আরও মারতে থাকে একদম, তখন বাড়ি দিতে থাকে বারবার আমার এইগুলোতে, এবং বলছিল বারবার যে তোর হাতটা আমি ভেঙে দেবো, এক হাত ছাত্রলীগ ভেঙেছে, আরেক হাত আমরা ভেঙে দেব। তো এমনটা আসলে আন্দাজ করতে পারবো না। তখনটা 2.5 ঘন্টার মতো চলছিল এই সময়টা। তো তখনও আমাকে কোনো কাপড় চোপড় পরায়নি। আর 2.5 ঘন্টা পরে তাদের একটা রুমে আমাকে নিয়ে যায়, সেখানে ঠিক একইভাবে আমাকে রেখে দেয়। পরবর্তীতে বিকাল 4:30টার দিকে ডিবি হারুনি হবে এসছে, আমি আন্দাজ করতে পারবো। সে এসে বলছে, জিজ্ঞেস করেছে সে কে। তখন একজন বলেছে জগন্নাথের সমন্বয়ক। তখন সে খুব খারাপ একটা গালিতে বলেছে তাকে এখনও জীবিত রাখা হয়েছে, তাকে ক্রস ফায়ার দেওয়া হোক, তাকে ক্রস ফায়ার দেয়, এটা বলে সম্ভবত সে চলে যায়। রাত 7:30টার দিকে সম্ভবত রায়েরবাগে পুলিশদের খুব বেশি মারা হয়েছিল। তখন আমাকে আবার নিয়ে যাওয়া হয়। তখন আমার চোখ খোলা ছিল, কিন্তু কাপড় চোপড় তখনও পরায়নি। আমার হাতে হ্যান্ডকাপ লাগানো হয়, এই বাঙা হাত খুলে 2 হাতে হ্যান্ডকাপ লাগানো হয় এবং হাঁটুর উপরে বসানো হয়।
অ্যাসিস্ট্যান্ট কমিশনার গোলাম মুস্তফা। বারবার সে আমার দিকে তেড়ে আসতেছিল হাতে তার শটগানটা নিয়ে, এবং খুব খারাপ খারাপ গালি দিয়ে, যেগুলো আমি উচ্চারণ করতে পারবো না, বলছিল যে পুরো ম্যাগাজিন তোর মাথায় উড়িয়ে দিব। সে মাঝখানে বলেছিল যে আমরা 10 লাখ সৈন্য বাংলাদেশে আছি, 10 লাখ যদি একসাথে বুলেট ছুরি তাহলে 10 লাখ বুলেট ছুড়বে, তোরা শিক্ষার্থী কয়জন, এই কথাটা বলেছিল। আরও অনেক কথা বলেছিল। আমার কাছে জানতে চেয়েছিল যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক আর কে কে আছে, এবং আমাকে মাঝখানে এটাও বলা হয়েছিল যে ইসলামিক স্টাডিজের কয়েকটা আরও ধরে আন, তাদেরকে ধরলে লাভ আছে, এরকম। তারা, আমি জানি না তারা জানতো কীভাবে আমি ডিপার্টমেন্ট ফার্স্ট বা রেজাল্টে ভালো, এটা জানতো কীভাবে আমি জানতাম না। এবং তারা আমাকে অনেক ভয়েস রেকর্ড শুনিয়েছে, যেটা আমি 15 তারিখ থেকে অন্যান্য সমন্বয়ক এবং ছাত্রদের সাথে কথা বলছিলাম, সেই ভয়েসগুলো শুনিয়েও আমাকে মেরেছে। আমার হাঁটুগুলোতে এমনভাবে মেরেছে যে আমি হাঁটুর উপরে বসতেও পারতেছিলাম না। তারা আমাকে কোনো খাবার দেয় নাই, আমি পানি চেয়েছিলাম, তারা আমাকে কোনো পানি দেয়নি যতক্ষণ পর্যন্ত তাদের কার্যালয়ে ছিলাম, রাত প্রায় 9:30 পর্যন্ত। তাদের কার্যালয় থেকে ডিবির গারদেই নিয়ে গিয়েছিল। পানির পিপাসা আমার এত বেশি পেয়েছিল, কারণ ওই দিন শুক্রবার ছিল, আর সকালবেলা আমাদের রান্নাও হয়নি, আমরা খাবার দাবার করতে পারিনি ঝামেলার কারণে। ওই দিন এমনিতেই হচ্ছে তাদের টর্চার, আরেকে হচ্ছে পেটে ক্ষুধা, আরেকে হচ্ছে প্রাণীর তৃষ্ণা, সব কিছু মিলিয়ে আমার বারবার মনে হচ্ছিল যে এত টর্চার থেকে মরে যাওয়াই বেটার, বা নিজেকে ভেবে নিয়েছিলাম যে হয়তো আজকে আমাকে শেষ করে দিবে। যাই হোক, সেখান থেকে যখন ডিবির গারদে নিয়ে নেওয়া হয়েছিল, তখন ডিবির গারদে আমাকে রাত 2:30টার দিকে আমাকে উঠিয়ে নেওয়া হয় ডিবির গারদ থেকে, এবং এটা বলে দেওয়া হয়েছিল যে তোদের ক্রস ফায়ার দেওয়া হবে। এখন আমাদেরকে 4 জনকে নিয়ে যাওয়া হয়েছিল, 4 জনে আমরা ছাত্র ছিলাম। 4 জনকে নিয়ে আমাদের মোটামুটি তারা গান লোড করতে করতে বলছিল যে আজকে শেষ, তোরা যা দোয়া করার দোয়া চেয়ে নে, আজকে তোদের জীবন শেষ। তখন আসলে আর অন্য কিছু ভাবছিলাম না, তখন আসলে দোয়াই পাঠ করছিলাম, দোয়া করছিলাম যাতে বাবা মা ভালো থাকে। গাড়িতে উঠানো হয় এবং খুব বড় একটা স্কোয়াড দিয়ে তারা নিয়ে গিয়েছিল। রমনা পার্কের যে শিশু পার্কটা ছিল সেখানে নিয়ে আমাদেরকে 4 জনকে নামানো হয়। আমার হাতে এক ব্যাগ ককটেল, আর আমার পাশে যিনি ছিলেন তার হাতে 8টা পেট্রোল বোমা ধরিয়ে দেওয়া হয়েছিল। তারপর তারা সেগুলো ভিডিও করে, এবং ওইখানকার ফুলের দোকানদার 2 জনকে নিয়ে তারা তাদের থেকে সাক্ষ্য প্রমাণ নেয়। আমাদের হাতে হ্যান্ডকাপি ছিল তখনও। তো সেখানে তারা বেশ কয়েকটা ফায়ারও করে, সেখান থেকে আমাদের ফিরিয়ে আনা হয়। তারপর দিন যখন আদালতে উঠাবে, আমার 2 হাত ভাঙা ছিল তখন। আমি তাদেরকে কেঁদে কেঁদে বলছিলাম যে ভাই আমাকে ডাক্তারের কাছে যেভাবে হোক নিয়ে যাও, আমি আর এখানে টিকতে পারতেছি না। তখন কনস্টেবল বেলাল এসে বলতেছে যে তুই যদি দেখার যে তোর হাত ব্যথা, তাহলে তোকে আর পাঠানো হবে না, তোকে এখানেই রেখে দেওয়া হবে। তো বিষয়টা হচ্ছে, পাশের কয়েকজন আমাকে বলছিল, ডিবির গাঁওতে যারা ছিল, যে তুমি যদি এভাবে ব্যথায় কাতরো তাহলে তোমাকে রাজারবাগ পুলিশ লাইন হসপিটালে নিয়ে যাবে, সেখান থেকে তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবে, কিন্তু আদালতে উঠাবে না, তখন আবার তোমার জীবনের একটা হুমকি থাকবে। তখন তাকে বললাম যে না, আমি ভালো আছি, সুস্থ, আমাকে নিয়ে যাও। আমি তখন আমার 2 হাত, আমার যে এই হাত যেটাতে ঝুলিয়ে রেখেছিলাম, 2 হাত ওইটাতে এইভাবে ঝুলিয়ে রাখতাম ডিবির গাড়োতে যতদিন ছিলাম। তারা এখানে আরেকটা কথা বলতে ভুলে গিয়েছি, সম্ভবত তারা এখানে আমাকে ইঞ্জেকশন দিয়েছে, কারণ আমার চোখ বাঁধা ছিল, আমি বুঝতে পারিনি এখানে কি হয়েছে। পরবর্তীতে ডিবির গাড়োতে আমার সাথে যারা ছিল অধিকাংশই তাদের আচরণ দেখে বলেছে যে সম্ভবত তোমাকে কোনো একটা কিছু তারা করেছে ইঞ্জেকশন দিয়ে।
ইঞ্জেকশনটা যখন দিয়েছে তখন প্রায় 2 মিনিট আমার শরীরটা কেঁপেছে। ইঞ্জেকশনটা কখন দিয়েছে? যখন আমার অন্ডকোষে তারা আঘাত করছিল, তার 10 থেকে 12 মিনিট পরে, যখন আমার পিছনের পাশটা তারা রুটির মতো বলছিল, তখন হচ্ছে এই জায়গাতে ইঞ্জেকশনের মতো কিছু একটা ফিল হয়েছিল। 2 মিনিট যাবৎ পুরো শরীর কেঁপেছে, প্রায় আধা ঘন্টা যাবৎ পুরো শরীর মারাত্মকভাবে ব্যথা করেছে। দিন শেষে মরতে মরতে বেঁচেছি। অনেকবারই ভেবেছিলাম যে মরে যাচ্ছি শেষ। তো সেখান থেকে আসলে আদালতে ওঠানোর পরে আদালতে আমার অ্যাডভোকেটকে বলেছিলাম যে এসব কিছু করেছে। অ্যাডভোকেট জাজকে বলেছিল, তারপরও সে হয়তো তার উপর থেকে তাকে ইনস্ট্রাকশন দেওয়া আছে, সে আবারও 2 দিনের রিমান্ড দেয়। 2 দিনের রিমান্ডে আবার এসেছি। সেখানে যদিও কোনো জিজ্ঞাসাবাদ বা কোনো কিছু করেনি, আমার মোবাইলটা ছিল, তারা আমার মোবাইলটা মেরে দিয়েছে এবং সেই দায়া তারা আমার উপর চাপিয়েছে। তারা বলছিল যে তোর মোবাইল তুই ফেলে দিয়েছিস, কোথায় ফেলেছিস, এই বলে আমাকে মেরেছিল। আর মজার বিষয় কি, আমার যে নেক ব্যান্ডটা আমার ঘাড়ে ছিল, সেই নেক ব্যান্ডটা নিয়ে একজনের ডেস্কে রেখেছে, আমার মানিব্যাগ নিয়ে আরেকজনের ডেস্কে আরেকজনে রেখেছে। কিছু টাকা ছিল, বেশি না। কিন্তু তারা যে এমন হাইজ্যাকার হতে পারে, যখন একজন আমাকে জিজ্ঞাসাবাদের সময় জমা তালিকা লিখছিল, তখন বলছিল যে তোর থেকে কি কি নেওয়া হয়েছে। তখন আমাদের আয়ুধ ছিল আর কি, রাহুল, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তো, সে ইনভেস্টিগেটিভ অফিসার আর কি, আমার সে জিজ্ঞেস করছিল। তখন আমি বলছিলাম আর কি আমার মোবাইল ছিল, আমার মানিব্যাগ ছিল আর নেক ব্যান্ডটা ছিল। তো সে বললো যে তোর কাছ থেকে তো আমরা কিছুই পাইনি। আর আমি আসলে কিছু বলছিলাম না, কারণ এরা যা বলে তাই আমাকে মেনে নিতে হবে, অলরেডি বুঝেই গেছি। তো আমি চুপচাপ। তো সে আমার চেহারা দেখে সে চিল্লান দিয়ে বলছিল যে এই কে, তার কোনো কিছু নিয়েছিস কি না। তখন একজন তার ডেস্ক থেকে মানে বের করছিল আর কি, বেশ কয়েকবার বলার পরে একজন তার ডেস্ক থেকে আমার নেক ব্যান্ডটা বের করে দিচ্ছিল, আর আরেকজন তার ডেস্ক থেকে আমার মানিব্যাগটা বের করে দিচ্ছিল। তো এতেই আমি নিশ্চিত আর কি তাদের মধ্যেই কেউ আমার মোবাইলটা মেরে দিয়েছে। দেশের একটা ডিটেকটিভ ব্রাঞ্চ, মানে সবার আস্থার জায়গার হওয়ার কথা ছিল। আমি একজন শিক্ষার্থী, একটা যৌক্তিক দাবিতে আন্দোলন করছি, সেখান থেকে নিয়ে গিয়ে আমার হাতে বোমা দিয়ে আমাকে রিকভারি দিবে, আমাকে এইভাবে টর্চার করবে। সাধারণ মানুষকে তারা কেমন টর্চার করতে পারে? শুনে তাদের উপর আমার আর মোটেও কোনো আস্থা নেই। পুলিশের উপর থেকে মানুষের বিশ্বাস এমনিতেই উঠে যায়নি। যখন কারাগারে নেওয়া হয়েছিল, তখন কেন্দ্রীয় কেরানীগঞ্জ কারাগারে, সেখানে আরও মজার ঘটনা ঘটতো। সেখানে আমরা যারা রাজবন্দী ছিলাম একই মামলার, মেঘনাতে আমাদের শরীরে রাখে। মেঘনাতে লকআপের ভিতরে লকআপ, মানে হচ্ছে যেই ওয়ার্ডে আমরা ছিলাম সেই ওয়ার্ডটাও লকআপ করে রাখতো, যে বিল্ডিংয়ে আমরা ছিলাম সেই বিল্ডিংটাও লকআপ করে রাখতো। যেটা হচ্ছে কারা আইনের পরিপন্থী একটা কাজ তারা করতো। আর এটা হচ্ছে তারা যে পানি আমরা ব্যবহার করতাম সেই পানিতে কালো কালো মরিচে মিশিয়ে রাখতো, যাতে সেই পানিটা আমরা না খেতে পারি, যাতে আমরা গোসল না করতে পারি সেই পানিতে। আমাদের সেই পানিতে আমাদের খাবার যে প্লেট ছিল সেই প্লেট ধুতে হতো। আমাদের খাবার দেওয়া হতো সকালবেলা একটা রুটি, এবং তার সাথে থাকতো যেই খাবার আমাদের গ্রামে গরু কেউ খাওয়ায় না, এমন একটা সবজি থাকতো। অনেকে না খেয়ে থাকতো, আমাদের সাথে অনেক স্টুডেন্ট ছিল, তারা না খেয়ে থাকতো। আর দুপুরে খাবার দিত, দুপুরে ভাত দিত, কোনো আমিষ ছিল না। রাতে মাছের টুকরো দিত, একদম ছোট, যেটা খাওয়ার চেয়ে না খাওয়াই মানে সমান ছিল আর কি। মাঝখানে একটা খুবই বাজে অভিজ্ঞতা ছিল আমার, যে পুরো জেলখানা ছড়িয়ে গিয়েছিল যে আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক ছিলাম। একটু পরপর ছাত্ররা আসছিল আমার সাথে দেখা করতে। তখন আমাদের ওয়ার্ডের কয়েদি ইনচার্জ আমাকে বলেছিল যে তুমি তোমার ওয়ার্ড থেকে বেরোতে পারবে না, না হলে তোমাকে টাওয়ারে উঠিয়ে দেবে। কন্ডেম সেলের মতো একটা জায়গা নাকি আছে, সেখানে শুধুমাত্র একজনকেই রাখা হয়, সেখানে তোমাকে নিয়ে যাবে, কারণ তুমি এখানে বিদ্রোহ ঘোষণা করতে পারো, সেই আশঙ্কায়। আর কারা মেডিকেল থেকে আমাকে বারবার ঢাকা মেডিকেল আর হচ্ছে পঙ্গু হসপিটাল, যেটা এই দুইটা হসপিটাল আমাকে রেফার করছিল, প্রায় 3 বার রেফার করেছিল। তারা একবারও আমাকে হসপিটাল নিয়ে আসেনি। ওইখানে যারা বিএনপির নেতারা ছিলেন এবং সাধারণ শিক্ষার্থীরা ছিল, অনেকেই আমাকে সমবেত দেখিয়েছে এবং
তারা আমাকে আমার কাপড় চোপড় আমি ধুতে পারতাম না। আমার সেই 19 তারিখ থেকে পরা কাপড় 27 তারিখ পর্যন্ত পরাচ্ছিলাম। একজন আমাকে লুঙ্গি দিয়েছে, আমাকে গেঞ্জি দিয়েছে, তারা আমার কাপড় চোপড় ধুয়ে দিত, তারা আমাকে অনেক সহযোগিতা করেছে। আমি কারাগারে গিয়ে দেখেছি আমার এই জায়গাগুলো এত কালো ছিল, আমি ভেবেছিলাম সম্ভবত এই জায়গাগুলো পচে যাবে, কারণ ধরলে আমি কোনো অনুভূতি পেতাম না সেখান থেকে। পিছনের অবস্থা আমি দেখতে পেতাম না, আমি সামনের অবস্থা দেখে আসলে বারবার আমি সাহস হারিয়ে ফেলছিলাম যে সত্যিকার অর্থে এটা আমি ভেবেওছিলাম, অনেকবারই এটা ভেবে